আজকে আমি ক্লাস 12 এর ফার্স্ট চ্যাপ্টারের 7th ক্লাসটা নেব। এই ক্লাসে প্রথমেই যেটা পড়াবো সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ, যেটা আমার আগে পড়ানো উচিত ছিল, ভুলে গিয়েছিলাম। যাই হোক, আজকে এই ক্লাস আমি পড়িয়ে দিচ্ছি। কোয়ান্টাইজেশন অফ চার্জ, কোয়ান্টাইন, আধানের কোয়ান্টাইন টার্মটা সম্পূর্ণ নতুন। জিনিসটা কি প্রথমেই বলে রাখি, আধান কে ক্যারি করে? ইলেকট্রন। ইলেকট্রনই একমাত্র ক্ষমতাটা কি, সে আধান পরিবহন করতে পারে। অর্থাৎ কোন একটা বস্তু যে চার্জ, পজিটিভলি চার্জই হোক আর নেগেটিভলি চার্জই হোক, তার জন্য কে দায়ী? ইলেকট্রন। এটা পজিটিভ কেন? এর মধ্যে ইলেকট্রনের বা মুক্ত ইলেকট্রনের ঘাটতি রয়েছে। এটা নেগেটিভ কেন? এর মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি রয়েছে, যার জন্য কোনো একটা বস্তুকে বলি পজিটিভলি চার্জ অর নেগেটিভলি চার্জ। তো ইলেকট্রনই কিন্তু দায়ী আধান পরিবহনের জন্য বা ক্যারি করার জন্য। আবার কি, একটা ইলেকট্রনের আধান কত, তার মান কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। একটা ইলেকট্রনের আধানের মান এইটা। আবার এটা ভাবা হয় ইলেকট্রন হচ্ছে স্মলেস্ট ইউনিট, যেটাকে আর ভাঙা সম্ভব নয়। এটা যদি ইলেকট্রন হয়, এই ই চার্জ ক্যারি করছে, একে কিন্তু আমি ভেঙে ফেলতে পারি না, একে ভাঙা সম্ভব নয়, সুতরাং এটাকেও ভাঙতে পারবো না। অর্থাৎ স্মলেস্ট ইউনিট অফ চার্জ কোনটা? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। কারণ একটা ইলেকট্রনকে তো আমি আর ভেঙে ফেলতে পারি না, যে একটা ইলেকট্রনকে ভেঙে আমি হাফ ইলেকট্রন করে দিলাম বা 1/4 ইলেকট্রন করে দিলাম, এটা সম্ভব নয়। একটা ইলেকট্রনকে ভাঙা সম্ভব নয়, স্মলেস্ট ইউনিট। তো যেটা আমার বক্তব্য, যে যদি একটা ইলেকট্রনকে আমি ভাঙতে না পারি, তাহলে আমরা যে প্রকৃতিতে আধানগুলো পাচ্ছি সেটা কি হিসাবে পাচ্ছি? N-E, এই হিসাবে পাচ্ছি। যদি কোনো পরিবাহী বা কোনো বস্তুর আধান বলি, তো এই টার্মের সাহায্যে আমাকে বলতে হবে। যেখানে n এর মান কত? 1 2 3। তাহলে 1 2 3 যদি এখানে বসাই, কি কি পাবো? E 2E 3। কেন এইরকম এলো কেন? কিন্তু এইটা হবে না, n এর মান কিন্তু হাফ, 3/2, 5/2 এইরকম হবে না। কারণ কি, একটা ইলেকট্রনকে তো আমি ভাঙতে পারছি না, এর সঙ্গে যদি আমি একটা ইলেকট্রন যোগ করে দিই, গুণ করে দিই, তাহলে কি পাবো? হাফ ইলেকট্রন। তার মানে কি, একটা ইলেকট্রনকে হাফ করতে হবে, 3/2 ইলেকট্রন, একটা ইলেকট্রন নিতে হবে, আর আরেকটা ইলেকট্রনকে হাফ নিয়ে তাদের যোগ করে দিলে কি পাবো? 3/2। আমি কি একটা ইলেকট্রনকে ভাঙতে পারছি? তাহলে এই টার্মটা আমি পাচ্ছি না। তাহলে শুধু কি পাবো? একটা ইলেকট্রন, বা একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন, এইভাবে পাবো। তার মানে 1 2 3 এদের মাঝখানে, আর মাঝখানে কে আছে? 3/2, 5/2, এইভাবে কি ইলেকট্রন পাবো? পাবো না, যেহেতু একটা ইলেকট্রনকে ভাঙা সম্ভব না। তাহলে প্রকৃতিতে আমরা কিভাবে বা কিরকম অ্যামাউন্টের ইলেকট্রন পাবো বা আধান পাবো, সে পজিটিভই হোক বা নেগেটিভই হোক? 1 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, যেটার মান কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। যখন একটা ইলেকট্রন থাকবে, যখন দুটো ইলেকট্রন থাকবে, কত পাবো? 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, মানে কত? 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আবার যখন তিনটে ইলেকট্রন থাকবে, কত হবে? 3 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, অর্থাৎ 4.8 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এইরকম ভাবে আমরা আধানগুলো পেতে পারি। তার একটাই কারণ, একমাত্র কে আধান পরিবহন করতে পারে? না ইলেকট্রন। আবার কি, ইলেকট্রনকে ভাঙা সম্ভব নয়। তাহলে এক একটা গোটা গোটা আমরা ইলেকট্রন পাবো, তার মানে গোটা গোটা চার্জ। ব্যাপারটা কি, একটা ইলেকট্রন যার আধান কত? এত। দুটো ইলেকট্রন মানে কত? এত। তিনটে ইলেকট্রন মানে কত? এত। এবার দেখো, আমি যদি বলি 2, চার্জের মান হচ্ছে 2, পাওয়া সম্ভব কি? সম্ভব নয়। একমাত্র এই পরিমাণ আধানে আমি পেতে পারি, এই পরিমাণই আধান পেতে পারি। কিরকম ভাবে, সেটা যদি আমরা ছবি এঁকে দেখাই, মানে কি হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব এর সরল গুণিতক 1 ইন্টু 2 ইন্টু 3, এইভাবে পাচ্ছি। নট হাফ, এটা হবে না। নট 3/2, এটা হবে না। কিরকম দেখো, এটা যদি একটা সিঁড়ির ধাপ হয়, তাহলে এই ধাপে
যে পার্টিকেলগুলো থাকবে চার্জ পার্টিকেল তাদের প্রত্যেকের আধান কত হবে 1.6 × 10⁻−19 কুলম্ব, অর্থাৎ প্রত্যেকটা পার্টিকেলের চার্জ একটা ইলেকট্রনের সঙ্গে সমান। আবার এই ধাপে যে পার্টিকেলগুলো থাকবে তাদের মান কত হবে 3.2 × 10⁻−19 কুলম্ব, যেটা কত 2e, দুটো ইলেকট্রনের চার্জের সমান। কিন্তু এই দুটো সিরিজ ধাপের মাঝখানে এইখানে কিন্তু কোনো পার্টিকেল থাকতে পারে না, বা ওই এই দুটো ধাপের মাঝখানে কোনোরূপ চার্জ থাকতে পারে না। আবার 3 নম্বর ধাপে কি হবে 4.8 × 10⁻−19 কুলম্ব, তিনটে ইলেকট্রনের আধানের সমান। এইভাবে আমরা প্রকৃতিতে চার্জগুলো পাই। এটা কি বলা হচ্ছে না কোয়ান্টাইজেশন অফ চার্জ, অর্থাৎ কোন পরিবাহীর মধ্যে টোটাল আধান কত হতে পারে এনই, যেখানে এন এর মান কত 1 2 3, অর্থাৎ একটা ইলেকট্রনের 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ এইভাবে পরপর বাড়তে থাকবে। সেটা কিন্তু কখনোই ইলেকট্রনের, আবার বলছি, হাফ 3/2 এইগুলো দিয়ে গুণ হবে না। এই টোটালটাকে কি বলা হচ্ছে, এই জিনিসটা কি বলা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। এবার যে পয়েন্টটা আমি পড়াবো সেটা হচ্ছে পরিবাহীর পৃষ্ঠে আধান বন্টন, ডিস্ট্রিবিউশন অফ চার্জ অন দ্য সারফেস অফ দ্য কন্ডাক্টর। ধরো একটা পরিবাহী, এই কথাটার মানে বোঝার চেষ্টা করো। পরিবাহীর পৃষ্ঠ মানে বাইরের পৃষ্ঠ। কেন বাইরের পৃষ্ঠ বলছি, যেহেতু একটা পরিবাহীকে আধান দিলে, যেটা তোমরা আগের ক্লাসে পড়েছো, সেই আধানটা কোথায় ছড়িয়ে পড়ে না বাইরের পৃষ্ঠে। এটা যদি পজিটিভ আধান দিই তো সেই আধানগুলো কোথায় ছড়িয়ে পড়ে বাইরের পৃষ্ঠে। কারণ কি, তারা সব সময় পরস্পরের থেকে দূরে সরে যেতে চায়। যেহেতু বাইরের পৃষ্ঠের জন্য ব্যাসার্ধ সব থেকে বেশি, তাই এদের মধ্যে ডিস্টেন্সটা সব থেকে বেশি জায়গা পাচ্ছে নিজেদিকে বন্টন করার জন্য। যেহেতু সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করবে, সুতরাং যতটা বেশি দূরত্বে থাকা সম্ভব সেটাই ওরা চেষ্টা করবে, তাই ওরা বাইরের পৃষ্ঠে থাকার চেষ্টা করবে। এটা তোমরা আগে জেনেছো। তো এখন আমি যেটা বলতে চাইছি যে পরিবাহীর এই যে পৃষ্ঠে আদান বন্টন, এটা কি সমস্ত পরিবাহীর ক্ষেত্রে একই রকম হবে? মানে ধরো আমি কি বলতে চাইছি, ধরো এই একটা পরিবাহী, এইখানে বেশি আধান রয়ে গেল, এইখানে আবার একটু কম আধান, এখানে আরো কম, এইভাবে হবে না। সব জায়গায় সমানভাবে দেখো, এখান থেকে একই দূরত্ব এইখানে, এখান থেকে একই দূরত্ব এইখানে, এদের মধ্যে দূরত্বটা একই থাকবে। সেইটা বুঝতে গেলে আমাকে দুটো পরিবাহী দুটো আকারে নিতে হবে। ধরো এইটা হচ্ছে একটা গোলক মানে কি, এই বলটাকে বলা হয় গোলক, কিন্তু এই বলটা নিয়ে যখন আমি এটা আঁকবো সেটা কি হয়, সেটা সার্কেল বা বৃত্ত। এটা হচ্ছে 2D ফিগার, এটা হচ্ছে 3D। এই যে বলটা 3D ফিগার, সেটা বোর্ডেতে তো আর 3D ফিগার আঁকা সম্ভব নয়। এটা কি একটা স্ফিয়ার বা গোলক। আচ্ছা, এই গোলক একটা নাও পরিবাহী, আর একটা পরিবাহী ধরো এইরকম না। তাহলে এইখানে আধানগুলো দেখো এরকম ভাবে সজ্জিত আছে, এখানে একটা আধান, মানে মোটামুটি দেখে মনে হচ্ছে না সুষমভাবে সজ্জিত আছে। কিন্তু এই পরিবাহীটার ক্ষেত্রে যদি দেখি, তাহলে এটা আমি দেখতে পাবো আধানগুলো এরকম ভাবে সজ্জিত আছে। তার মানেটা কি, পরিবাহীর আকারটা যখন অন্যরকম হয়ে যাচ্ছে তখন দেখো আধান বন্টনটাও আলাদা রকম হয়ে যাচ্ছে। দেখো এইখানে বেশি আধান রয়েছে, এইখানে একদমই কম, এইখানে আরেকটু বেশি, কিন্তু এইখানে দেখো এদের মধ্যে দূরত্বটা দেখো সব জায়গায় সমান। কিসের ক্ষেত্রে না স্ফিয়ার বা গোলকের ক্ষেত্রে বাইরের পৃষ্ঠে আধানগুলো সুষমভাবে সজ্জিত আছে, কিন্তু এখানে কি সুষমভাবে সজ্জিত আছে, অসমভাবে সজ্জিত আছে। তাহলে এটা কার উপর ডিপেন্ড করছে না পরিবাহীর আকারের ওপর। এই যদি পেনটার কথাই ভাবি, তাহলে পেনটাকে যদি আমি চার্জ করি দেখা যাবে আধানগুলো এর এই যে ছুঁচালো দিকটার দিকে বেশি সজ্জিত হবে, এইখানে বেশি আধান থাকবে রাদার এইগুলোতে। তাহলে আকারের উপর ডিপেন্ড করছে কোথায় আধানগুলো কিভাবে সুষমভাবে না অসমভাবে সজ্জিত হবে। তাহলে এর ভেতরের ব্যাখ্যাটা করা যায় কিরকম, আধান পরস্পরকে কি করবে, সমজাতীয় আধান যেহেতু পরস্পরকে বিকর্ষণ করবে, কিন্তু তিনটে ফিগার থেকে দেখো যেখানেই ছুঁচালো প্রান্ত
সেখানেই দেখো আধানগুলো বেশি ঘনভাবে রয়েছে, অর্থাৎ কাছাকাছি রয়েছে। কারণটা কি? যদি এই বস্তুটাকে আমি চার্জ দিই, আধান দিই, তো কি হবে? আধানগুলো পরিবাহীর পৃষ্ঠে ছড়িয়ে যাবে। তো যেহেতু সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করবে, এ ওকে বিকর্ষণ করবে, এ ওকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করতে করতে এমন একটা জায়গায় যাবে, দেখো ছুঁচালো প্রান্ত, এর বাইরে তো যেতে পারবে না। আবার একটা কি, যেইখানে বেশি ডিস্ট্যান্স সেইখানে আধান দূরে চলে যাবে, সেইখানেই যাওয়ার চেষ্টা করবে। কারণ কি? সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করতে করতে এমন একটা জায়গায় যাওয়ার চেষ্টা করবে যেখানে দূরত্ব সব থেকে বেশি। তাহলে কোথায় দূরত্ব সব থেকে বেশি? এইখানে। এখানে দূরত্ব কি সব থেকে বেশি এইটার তুলনায়? যেখানে দূরত্ব বেশি হবে সেইখানে আধান চলে যাওয়ার চেষ্টা করবে, কারণ সমধর্মী আধান। এইখানে যেও আলটিমেটলি একটা জিনিস দেখবে কি হাস্যকর ব্যাপার, এরা চেষ্টা করছিল পরস্পরের থেকে দূরে সরে যেতে, কিন্তু তীক্ষ্ণাগ্র প্রান্তে দেখা যাবে না, এরা ঠিক কাছাকাছি চলে এসছে। কারণ এখানে যাওয়ার কোনো উপায় নাই। দূরে চলে এলেও, এইটার থেকে এইটা দূরে চলে এলেও এখানে যে আলটিমেট দেখা যাবে সব গরুগুলো একটা দেয়ালের কোণেতে যে জড়ো হয়ে গেছে। যদি একটা গোয়ালের কথা ভাবো, এটা ধরো গোয়াল, গরু আছে, একটা বাঘ ঢুকেছে এই গেটেতে, কি দেখা যাবে? বাঘের ভয়েতে না এই গরুগুলো আস্তে আস্তে এইদিকে যেতে যেতে এক সময় কোণেতে যে জড়ো হয়ে যাবে। কিন্তু কোনটা ছাড়িয়ে দেয়াল ফুটে আর তো বাইরে বেরোতে পারবে না। অর্থাৎ বিকর্ষণ করতে এক সময় ওই কোণের দিকে জড়ো হয়ে যাবে। এটাও ঠিক সেই রকম, যেহেতু সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করতে সব থেকে দূরবর্তী স্থানে, এইটার থেকে দূরত্ব সব থেকে বেশি, সব থেকে দূরবর্তী স্থানে আধানগুলো যে এক জায়গায় জমা হয়ে যাবে। অর্থাৎ একটা জিনিস আমরা একটা কনক্লুশন পেলাম যে যত ছুঁচালো প্রকৃতির আকার হবে সেইখানে আধান তত বেশি থাকবে। অর্থাৎ এই জায়গার ঘনত্ব কিন্তু সব থেকে বেশি। কিসের ঘনত্ব? না, আধানের ঘনত্ব, আধান থাকার ঘনত্ব। অর্থাৎ এই ছোট্ট জায়গার মধ্যে অনেকগুলো আধান রয়েছে, অর্থাৎ এই জায়গাটার আধানের ঘনত্ব কি সব থেকে বেশি, আর এইখানের ঘনত্ব কি সব থেকে কম। এটার জন্য একটা ফর্মুলা আছে। সব সময় তো আর পরিবাহীকে চিত্র দেখে তুমি তো আর বুঝতে পারবে না। এটা আমি মাইক্রোস্কোপে দেখালাম। এই ছোট্ট ক্ষুদ্র এই যে ছুঁচালো প্রান্তটাকে আমি খালি চোখে না, মাইক্রোস্কোপে দেখে বুঝলাম যে এটা একটা এইরকম ব্যাপার। তো জ্যামিতিক উপায় কিরকম ভাবে বার করব? ধরো এইটা একটা পরিবাহী, এতে যদি আমি আধান দিই তাহলে আধানগুলো কিভাবে ছড়িয়ে থাকবে? দেখো এইটাতে আমি আধান দিয়েছি, এই পরিবাহীটা আধান সব থেকে বেশি কোথায় আছে? এই ছোট্ট জায়গাটার মধ্যে। সব থেকে ছুঁচালো যে জায়গাটা, তার থেকে একটু ছুঁচালো বেশি দেখো এই জায়গাটা, সব থেকে কম দেখো ফ্ল্যাট জায়গাটা। এটার কারণটা আমি এই ফর্মুলাটার সাহায্যে দেখতে পারবো। আচ্ছা, এইটা পড়তে গেলে তোমাদেরকে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব। কিসের? না, আধানের। সারফেস চার্জ ডেনসিটি জিনিসটা কি? ধরা যাক একটা পরিবাহীতে টোটাল আধান কত রয়েছে? কিউ। টোটাল আমি এতে আধান কিউ দিলাম। তো এটা ধরো গোলীয় পরিবাহী, এতে চার্জ, এটার ব্যাসার্ধ কত? আর। তাহলে এই যে গোলক, এটার ব্যাসার্ধ যদি আর হয়, এর বাইরের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর স্কয়ার। অর্থাৎ 4 পাই আর স্কয়ার এই টোটাল তলটার মধ্যে কত আধান রয়েছে? কিউ। তাহলে এর মধ্যে যদি একটা ছোট্ট পাড়া একক ক্ষেত্রফল যুক্ত তল নিই, দেখো তোমরা ছবিতে সবাই দেখতে পাচ্ছ, দেখো একটা ছোট্ট পাড়া যার ক্ষেত্রফল কত? 1। এই 1 ক্ষেত্রফল বিশিষ্ট তলেতে কত আধান থাকবে? কিউ বাই 4 পাই আর স্কয়ার। এটা কি বলা হচ্ছে? সিগমা, বা আধানের তলমাত্রিক ঘনত্ব, সারফেস চার্জ ডেনসিটি। তো এবার দেখো এই যে ঘনত্বর সঙ্গে ব্যাসার্ধের সম্পর্কটা কি? যদি 1 বাই আর স্কয়ার,
অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল কার সঙ্গে? স্কোয়ার অফ দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। তাহলে এবার দেখো, যদি এই পরিবাহীটার কথা ভাবি, এইটাকে যদি আমরা মাইক্রোস্কোপের সাহায্যে দেখি, তা এই জিনিসটা আমরা দেখতে পাবো। দেখো এইটুকু বৃত্তচাপ নিয়ে, এই যে বৃত্তচাপটা আছে এইটাকে নিয়ে যদি আমি একটা বৃত্ত আঁকি, তার ব্যাসার্ধটা যদি r1 হয়, তাহলে এইটুকু জায়গার তলমাত্রিক ঘনত্ব কি পাবো? যদি সিগমা 1 ধরি, q/4πr1²। এবার যদি এই পোর্শনটার কথা ভাবি এবং এই বৃত্তচাপটার কথা ভাবি, এই বৃত্তচাপটা নিয়ে আমি একটা বৃত্ত এঁকে ফেললাম বা গোলক এঁকে ফেললাম, তো এইটার ব্যাসার্ধ যদি r2 হয় এবং এই জায়গাটার তাহলে তলমাত্রিক ঘনত্ব সিগমা 2, সেটা কত হবে? 4πr2²। তাহলে এবার দেখো r2-র মানটা কিন্তু r1 এর থেকে বেশি। তাহলে r2-র মানটা যদি r1 এর থেকে বেশি হয়, তাহলে সিগমা 1টা গ্রেটার দেন কি হবে? সিগমা 2। অর্থাৎ এইখানের তলমাত্রিক ঘনত্ব এইখানে তলমাত্রিক ঘনত্বের থেকে বেশি হয়। আর সেটাই তো তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে বেশি মাত্রায় চার্জ সঞ্চিত আছে বা বন্টিত আছে, অল্প জায়গার মধ্যে বেশি চার্জ, তার মানে তার ঘনত্ব বেশি। আর এখানে দেখো এর থেকে বেশি জায়গা কিন্তু আধানটাও কিন্তু সেই তুলনায় কম। অর্থাৎ যেই জায়গা যত বেশি ছুঁচালো হবে সেই জায়গার আধান তত বেশি কাছাকাছি থাকবে বা ঘনত্ব সেই জায়গার তত বেশি হবে। এবং তার কারণটা আমি আগে বললাম, পরস্পরকে বিকর্ষণ করতে করতে এমন একটা জায়গায় চলে যাবে যে সেখান থেকে আর কোথাও যাওয়ার উপায় থাকবে না। সেটা কোথায়? দূরবর্তী স্থান। সেটা কি? যেটা ছুঁচালো প্রান্ত। এবার এই জায়গাটার কথা যদি ভাবি, তাহলে এইটুকু বৃত্তচাপ যদি নিই আমি, এইটুকু বৃত্তচাপ নিয়ে যদি আমি বৃত্ত আঁকি, তাহলে এত বড় একটা বৃত্ত তৈরি হচ্ছে বা গোলক তৈরি হচ্ছে। সেই বৃত্তের বা গোলকের ব্যাসার্ধ কত যদি আর ধরি, তাহলে এর ব্যাসার্ধ সব থেকে বেশি, তাহলে এর তলমাত্রিক ঘনত্ব কি হবে? সব থেকে কম। ওই জন্য দেখো এই ছোট্ট জায়গাটার মধ্যে একটাই মাত্র আধান রয়েছে, কারণ ঘনত্ব একবারই কম। অর্থাৎ যত ফ্ল্যাট জায়গা হবে তার তলমাত্রিক ঘনত্ব কিসের? আধানের সব থেকে কম হবে। আর যত ছুঁচালো প্রান্ত হবে তার তলমাত্রিক ঘনত্ব তত বেশি হবে। এই যে এই ছুঁচালো প্রান্তটা সব থেকে বেশি আধান থাকবে যদি এতে আমি আধান দিই। এটাই হচ্ছে পরিবাহীর পৃষ্ঠে আধান বণ্টন। কার উপর ডিপেন্ড করলো? না পরিবাহীর আকারের ওপর।